আমি ডাক্তার ওয়াহিদুর রহমান। আমি আজকে আমাদের শ্বাসতন্ত্রজনিত যে রোগগুলো আছে সেটার কিছু সাধারণ কমন সিমটম বা লক্ষণ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো আমাদের শ্বসনতন্ত্রজনিত যে রোগগুলো রয়েছে সেগুলোর মূলত তিনটি প্রধান উপসর্গ। প্রথমটি হলো কাশি, শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা, এবং এর সাথে কিছু সিস্টেমিক সিমটমস, অর্থাৎ যেগুলো পুরো দেহেই থাকতে পারে বা অন্যান্য রোগের কারণে অন্য কোনো সিস্টেমের রোগের কারণে হইতে পারে, সেগুলো থাকতে পারে। যেমন ওজন কমে যাওয়া, ক্ষুধা মান্দ বা ক্ষুধা কমে যাওয়া, জ্বর হওয়া, গিরায় গিরায় ব্যথা করা, চামড়ায় পরিবর্তন, খিঁচুনি হওয়া, হাত পা ঝাঁকুনি হওয়া বা যেটাকে আমরা ট্রেমর বলি, এই ধরনের লক্ষণ সহ আর বিভিন্ন ধরনের উপসর্গ থাকতে পারে। কিন্তু প্রধান তিনটি শ্বসনতন্ত্রজনিত উপসর্গ হচ্ছে কাশি, শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা। তো কাশির ধরন শুনেই আসলে অনেক রোগ, আমাদের শ্বসনতন্ত্রের অনেক রোগ ডায়াগনোসিস করা যায়, নির্ণয় করা যায়। তো কাশি হলে প্রথমে জানতে হবে এটার ডিউরেশন কত, অর্থাৎ কত দিনে কাশিটা হয়েছে। এটা কি খুব অল্প সময়ের, যেমন এক সপ্তাহের মধ্যে, নাকি এক সপ্তাহের বেশি? এমনও হতে পারে টানা 6 মাস অথবা টানা কয়েক বছর একাধারে কাশ, এমনও হতে পারে। সেটার উপর ভিত্তি করে কিন্তু রোগ নির্ণয় করা সম্ভব। এবং কাশিটা কি শুকনো না কফ বের হচ্ছে, শ্লেষা বের হচ্ছে, সেটাও ইম্পর্টেন্ট। সেখান থেকেও রোগ নির্ণয় করা যায়। এবং কাশির সাথে আর কি উপসর্গ থাকতে পারে, যেমন কাশির সাথে রক্ত যেতে পারে, যেটাকে আমরা হিমোপ্টাইসিস বলি। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা যদি একবার দুইবার খুব অল্প পরিমাণ হয় সেটা অনেক সময় চিন্তার কারণ নয়, কিন্তু যদি ক্রমাগত হয় বা অধিক পরিমাণে হয় তাহলে স্বল্প সময় হলেও সেটা কিন্তু সিগনিফিকেন্ট। এছাড়াও নাকের কোনো উপসর্গ আছে কিনা, যেমন নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা, বারে বারে হাঁচি হওয়া, এগুলোও দেখতে হবে। এবং কাশিটা দিনে বা রাত্রে বাড়ে কিনা সেগুলো জানতে হবে। অর্থাৎ দিনে বেশি থাকে নাকি রাত্রে বেশি থাকে, কাশির জন্য কি ঘুমাইতে কষ্ট হয়, সকালে কি ঘুম ভেঙে যায় কাশির জন্য, অথবা সকালে ঘুম থেকে ওঠার পরে কাশির তীব্রতা বেশি থাকে, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং কোন সিজনে বেশি থাকে, অর্থাৎ বছরের কোন সময় কাশিটা বেশি হয়। যাদের বাৎসরিক সারা বছর কাশি লেগে থাকে তাদের কি একই রকম থাকে কি না, অথবা তাদের শীতকালে বাড়ে কিনা, গরমে বাড়ে কিনা, শীতের পরে বাড়ে কিনা, সেটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ কাশির এই যে 7-8টা জিনিস আমি আলোচনা করলাম, সেগুলো দেখে কিন্তু আমাদের অনেকগুলো রোগ নির্ণয় করা যায়। তো আজকে আমি শুধু কাশি নিয়ে কথা বলবো। তাহলে কিভাবে রোগ নির্ণয় করা যায় ক্লিনিক্যালি, অর্থাৎ শুধু হিস্ট্রি নিয়ে, শুধু ইতিহাস নিয়ে কাশির ধরন বুঝে এই কোনো রোগ নির্ণয় করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই বিভিন্ন রোগের ধারণা করা যেতে পারে, এবং সেটার আনুষঙ্গিক যে কনফার্মেটরি পরীক্ষা আছে সেগুলো করলেই কিন্তু রোগটা কনফার্ম হয়ে গেল। তো প্রাইমারি ডায়াগনোসিস কিন্তু আসলে ক্লিনিক্যালি, অর্থাৎ হিস্ট্রি বা ইতিহাস থেকেই বা কাশির ধরন দেখেই আমরা কিন্তু ধরে ফেলতে পারি। অল্প সময়ের কাশি যদি থাকে তাহলে সেটা, যেটা আমাদের সবারই হয়, সাধারণত আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো কারণ হতে পারে। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমরা আমাদের যে প্রধান শ্বাসনালী ট্রাকিয়া বলি, সেই পর্যন্ত বোঝাচ্ছি। এরপরে যখন সেটা দুই ভাগে বিভক্ত হয়ে ডানে এবং বামে চলে যায়, যেটাকে আমরা প্রিন্সিপাল ব্রঙ্কাস বলি, তো তার আগ পর্যন্ত নাক, কান, গলার অংশগুলো, ইভেন চোখ, কারণ অনেকের চোখের চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়, এই উপসর্গগুলো থাকে, সেটাও গুরুত্বপূর্ণ। এই সিমটম, গলার কোনো সিমটম এবং এই শ্বাসনালী পর্যন্ত, অর্থাৎ বুকের উপরের অংশ পর্যন্ত, এইটাকে আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলি। তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকিউট কফ, অর্থাৎ অল্প সময়ের কাফের কারণ কিন্তু আপার রেসপিরেটরি, অর্থাৎ শ্বসনতন্ত্রের উপরের যে ভাগটা, সেটার কারণে কিন্তু হয়ে থাকে। অ্যাকিউট মানে স্বল্প সময়ের, যেটা আমাদের সবারই হয়েছে।
এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে রাইনাইটিস, অর্থাৎ নাকের উপসর্গ। এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিজনাল, একটা হচ্ছে পেরিনিয়াল, অর্থাৎ নির্দিষ্ট সিজনে হতে পারে অথবা বাৎসরিক, সারা বছর ব্যাপী থাকতে পারে। দুইটাই খুব কমন। তো আমাদের যদি সিজনাল হয় আমরা সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বলি, বাৎসরিক হলে পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস বলি। কারণ অ্যালার্জিক বলছি কারণ অ্যালার্জিটাই মূল কারণ এটা। এছাড়া অ্যাট্রোফিক রাইনাইটিস হতে পারে, আরও কিছু ধরন রয়েছে, সেটা নিয়ে আসলে মূলত নাক কান গলার যারা আছে ওনারা আলোচনা করেন। তারপর আমরা খুব সাধারণ কিছু চিকিৎসা করলে এখান থেকে ভালো হয়ে যেতে পারি, এবং এটা রিভার্সিবল, মোটামুটি ভালো হয়ে যায়। যাদের খুব ক্রনিক অর্থাৎ দীর্ঘদিন ব্যাপী যাদের না থাকে, এই হঠাৎ করে অ্যাকিউট কোনো একটা সিজনাল চেঞ্জের কারণে বা ধুলাবালিতে যাওয়ার কারণে যে ইয়েগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি অল্প সময়ের মধ্যে আবার সাধারণ কিছু চিকিৎসাতেই আবার ভালো হয়ে যায়। তেমনি একইভাবে গলাতে ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, এপিগ্লটাইটিস, ল্যারিঞ্জোট্রাকিওব্রঙ্কাইটিস বা ক্রপ বলি আমরা, ট্রাকিয়াইটিস, এই ধরনের কিছু ইনফ্লামেশন হতে পারে। অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যত অংশগুলো আছে সেখানে প্রদাহ হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশাস কজের কারণে হয়। সেকেন্ড কজটা হচ্ছে অ্যালার্জি, সেটা ধুলাবালি বা যে কোনো ফুলের রেণু অথবা পশু পাখির সংস্পর্শে যারা থাকে, এগুলো বা জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে বা ধুলাবালির পরিমাণ বাড়ে, আর্দ্রতা, এসব বিভিন্ন কারণে এটা সাময়িকভাবে হয়ে থাকতে পারে। এবং এটা শুধু নাক না, এই আমি যতখানি বললাম ট্রাকিয়া পর্যন্ত যে কোনো অংশকে আক্রান্ত করতে পারে। এবং সাধারণ মেডিকেশন অ্যান্টিহিস্টামিন দিলেই মোটামুটি ভালো থাকে, কিছু কিছু ক্ষেত্রে স্বল্প ডোজের স্টেরয়েড লাগতে পারে। ওকে, এছাড়া আমরা যদি এখন নিচের দিকে যাই অর্থাৎ ফুসফুসের দিকে, তাহলে অ্যাকিউট অল্প সময়ের কাশির আরেকটা দুইটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া। ব্রঙ্কাইটিস অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, 7 দিনের মধ্যে থাকে অ্যাকিউটটা। এবং অ্যাকিউট ব্রঙ্কাইটিসে এমন হতে পারে যে কাশির সাথে অল্প একটু রক্ত মিশে আসতে পারে, 2-1 ফোঁটা, 2-3 দিন ব্যাপীও থাকতে পারে। কিন্তু সেটা আসলে ভয়ের কারণ না, যেটা আসলে অনেকেরই হয় এবং এটা নিয়ে ভয় পায় অনেকে। এটা আসলে ভয়ের কিছু না, অ্যাকিউট ব্রঙ্কাইটিসে খুব কমন, এবং এটা যে কারোরই হতে পারে। কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিস যেটা দীর্ঘদিন হয়, কমপক্ষে 2 বছরের হিস্ট্রি লাগে, সেটার আসলে মূল কারণ হচ্ছে স্মোকিং, সিগারেট স্মোকিং বা ধূমপান, এবং মহিলাদের ক্ষেত্রে বায়োম্যাস ফুয়েল ব্যবহার করা, অর্থাৎ জ্বালানি, যেটা লাকড়ির জ্বালানি অথবা গোবরের জ্বালানি ব্যবহার করে অনেকে, সেটা হতে পারে। এবং সেখানে কমপক্ষে 2 বছরের কিন্তু হিস্ট্রি থাকতে হবে। এবং ক্রনিক ব্রঙ্কাইটিস কিন্তু প্রোগ্রেসিভ ইউজুয়ালি হইতে পারে, অর্থাৎ বাড়ে। সঠিক মেডিকেশন না নিলে সাধারণত সবাই সিমটোমেটিক মেডিকেশন নেয়, অর্থাৎ লক্ষণ কমানোর জন্য চিকিৎসা নিয়ে থাকে, কিন্তু মূল রোগ চিকিৎসা অনেকে প্রথম থেকে করে না বা বুঝতে পারে না, পরে দেখা যাচ্ছে রোগটা বাড়তে থাকে। তেমনি ফুসফুসে যদি এরকম কোনো লক্ষণ থাকে, কাশি অল্প সময়ের জন্য, এবং সাধারণত সাথে জ্বর থাকে, বুকে ব্যথা থাকে, তাহলে আমরা নিউমোনিয়া আমাদের ডায়াগনোসিস। এবং এটাকে কনফার্ম করার জন্য অবশ্যই বুকের এক্সরে করতে হবে। বুকের এক্সরে ছাড়া নিউমোনিয়া কনফার্ম করা যাবে না। এই গেল আমাদের স্বল্প সময়ের কাশি। এবার দীর্ঘ সময়ের কাশির মধ্যে আমরা অলরেডি এটা জেনেছি ক্রনিক ব্রঙ্কাইটিস। তেমনি যে কোনো আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে অংশগুলো আমি বললাম, সেটার মধ্যে যে কোনো অংশে যদি ক্রনিক অর্থাৎ দীর্ঘদিন, ক্রনিক বলতে এসব ক্ষেত্রে আমরা মোটামুটি 2 মাসের বেশি যদি থাকে তাহলে ক্রনিক বলবো। সেটা ক্রনিক রাইনাইটিস হতে পারে, নাকের ক্রনিক রাইনোসাইনোসাইটিস হতে পারে, নাক এবং সাইনাসের ক্রনিক রাইনোসাইনোসাইটিস উইথ কনজাংটিভাইটিস হতে পারে, অর্থাৎ চোখও ধরতে পারে, ক্রনিক টনসিলাইটিস হতে পারে বা রিকারেন্ট অ্যাকিউট টনসিলাইটিস, এপিগ্লটাইটিস, ট্রাকিয়াইটিস, ব্রঙ্কাইটিস, এগুলো সবই হতে পারে। আর ফুসফুসের মধ্যে ক্রনিক কাশির যে ইম্পর্টেন্ট কারণগুলো রয়েছে, সেটাকে খুব সহজভাবে যদি 2টা ভাগে আমি ভাগ করে ফেলি, তাহলে
একটাতে হচ্ছে কফ বের হয় আর একটাতে হচ্ছে শুকনো থাকে। দীর্ঘদিনের কাশি, কয়েক বছরব্যাপী কাশি হতে পারে, কিন্তু একটাতে দেখা যায় খুব বেশি কাফ হয়, মানে কফ বা শ্লেষা বের হয়। একটাতে মোটামুটি এপিসোডিক, অর্থাৎ সবসময় বের হয় কিন্তু মাঝে মাঝে অনেক বেড়ে যায়, যেটাকে আমরা এক্সাজারবেশন বলি। আর আরেকটা দেখা যায় পুরোপুরি শুকনো থাকে। তো এই তিন ভাগে যদি আমি ভাগ করি, তাহলে প্রথম যেটা আমরা বলি যে অত্যন্ত বেশি দুর্গন্ধযুক্ত হলুদ কালারের আঠালো ঘন কফ বের হইতে থাকে, দীর্ঘদিন ব্যাপী হয় এবং মাঝে মাঝে রক্ত আসতে পারে কফের সাথে, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে ব্রঙ্কিয়েক্টাসিস। এটাও একবারে আনকমন নয় এবং এটা ইয়ং এজে আমরা বেশি পাই, অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে আমরা বেশি পাই। কিন্তু একই জিনিস যদি এখানে কফের পরিমাণ কিছুটা কম থাকতে পারে, কিন্তু সাধারণত একটু অ্যাডাল্ট পেশেন্ট, বৃদ্ধ পেশেন্ট এবং স্মোকার, দীর্ঘদিন ধরে ধূমপান করেছে এমন রোগীর হয়, তাহলে কিন্তু ডায়াগনোসিস হবে সিওপিডি। এবং যদি দীর্ঘদিনের শুকনা কাশি থাকে এবং সাথে অবশ্যই শ্বাসকষ্ট থাকবে, অল্প একটু হাঁটাচলা করলেও শ্বাসকষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিস হবে ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। একটু রেয়ার রোগ এবং খুবই প্রোগ্রেসিভ একটা রোগ। এটা আসলে ধীরে ধীরে বাড়তে থাকে, এটার সঠিক তেমন কোনো কিউর নেই, চিকিৎসা নেই, করলেও খুব বেশি একটা পেশেন্ট লাভবান হয় না। সেটার অনেক কারণ আছে, সেটা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করতে পারি। সুতরাং আমি যদি সারমর্ম বলি, তাহলে বোঝা যাচ্ছে যে কাশি ডিউরেশন কতদিন, সেটার সাথে রক্ত মিশ্রিত আছে কি না। আমরা বলেছি যে ব্রঙ্কিয়েক্টাসিসে কিন্তু রক্ত যাওয়াটা কমন, অন্যগুলোতে কমন না। আবার অ্যাকিউট ব্রঙ্কাইটিসও কমন, কিন্তু সেটা খুবই নেগলিজিবল এবং কোনো চিকিৎসা সাধারণত লাগে না। এবং পরবর্তী তথ্যটা হচ্ছে যে নেজাল সিমটম, অর্থাৎ নাকের কোনো উপসর্গ, অর্থাৎ নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ থাকা, হাঁচি হওয়া, এগুলো সেগুলো কিন্তু যে রাইনাইটিস, কনজাংটিভাইটিস, রাইনোসাইনোসাইটিস এসবের সাথে কিন্তু থাকে, বা অ্যালার্জিক রাইনাইটিস। এবং ডায়ার্নাল ভ্যারিয়েশন, অর্থাৎ রাতে দিনে বাড়ে কিনা সেটাও একটু ইম্পর্টেন্ট। যদি রাতে বাড়ে বা ঘুমের মাঝরাতে বাড়ে, তাহলে কিন্তু ডায়াগনোসিস দুইটা হয়ে যাবে। একটা হচ্ছে অ্যাজমা, অ্যাজমা নিয়ে আমরা পরে আলোচনা করবো। একটা হচ্ছে সিওপিডি, যেটা ধূমপানের জন্য হয়। আর আরেকটা জিনিস হচ্ছে কোনো রিস্ক ফ্যাক্টর, মানে কোনো এক্সপোজার, যেমন হচ্ছে ধুলাবালিতে গেলে বা কোনো নির্দিষ্ট খাবারে, ঠান্ডা গরমে ঘামলে বাড়ে কিনা, কোনো সিজনের ভ্যারিয়েশনে বাড়ে কিনা, সেগুলো যদি হয় তাহলেও কিন্তু অ্যাজমার দিকেই চলে যাবে। এবং আরেকটা লাস্ট, সর্বোপরি যে একটা ইম্পর্টেন্ট আলোচনা, সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী কাশি। যেটা দীর্ঘমেয়াদী কাশি হলে অনেকগুলো কারণ চিন্তা করব, তার মধ্যে আমি ডিপিএলডির কথা বলেছি, সিওপিডির কথা বলেছি, বা ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়েক্টাসিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাজমা। অ্যাজমাতে আসলে এপিসোডিক থাকে, ইন্টারমিটেন্ট থাকে, অর্থাৎ যখন বেশি বাড়ে তখন থাকে, অনেক সময় এর মধ্যে দেখা যায় রোগী পুরোপুরি নর্মাল থাকতে পারে, মানে পারসিস্টেন্ট কাশি নাও হতে পারে, যেটা সিওপিডিতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কমন যেটা আমরা পাই, সেটা হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ অথবা আপার এয়ারওয়ে কফ সিন্ড্রোমও বলে, যেটা সবচেয়ে কমন, খুব বেশি আমরা পাই। আমার মনে হয় আউটডোরের মোটামুটি মোর দেন 80% কেস ক্রনিক কাশি, দীর্ঘমেয়াদী কাশির মোর দেন 80% কারণ হচ্ছে এই পোস্ট নেজাল ড্রিপ। এটা আসলে আমাদের নাক থেকে যে একটা রস নিঃসৃত হয়, যেটা নাককে ভেজা রাখে, সেটাও অ্যালার্জি যাদের বেশি থাকে বা অ্যাটোপি থাকে, আমরা অ্যাটোপি বলে একটা জিনিসকে, যে ইমিউনোগ্লোবুলিন এই তৈরি হওয়ার প্রবণতাকে অ্যাটোপি বলা হয়, যাদের বেশি পরিমাণ থাকে তাদের দেখা যায় নাকের পিছনে এটা দলা বেঁধে যায়, এই পানিটা শুকিয়ে এবং একটা পিণ্ডের মতো হয়ে যায় এবং সেটা একটা ইরিটেশন তৈরি করে। এই ইরিটেশনটা নাকের মধ্যেও ফিল হয়, গলার মধ্যে আরও বেশি ফিল হয় এবং বেশিরভাগ রোগী বলে যে আমার গলায় কিছু একটা আটকে আছে, অস্বস্তি লাগে, কাশি দিয়ে এটাকে বের করার চেষ্টা করতে হয়, কিন্তু পুরোপুরি বের হয় না, এরকম কমপ্লেন করে। এবং তার সাথে নাক দিয়ে পানি পড়ার, মানে সর্দি, হাঁচি এগুলো থাকে। এরকম যখন বলবে নাকের সিমটম প্লাস গলার সিমটম এবং দীর্ঘমেয়াদী কাশি, তাহলে আমাদের ডায়াগনোসিস কিন্তু হয়ে যাবে পোস্ট নেজাল ড্রিপ।
এবং সাধারণত দেখা যায় ইয়াংদেরই বেশি পাই, নন স্মোকার, স্মোকিং করে না, কোনো রিস্ক ফ্যাক্টর নাই, কোনো বংশে কোনো অ্যাজমা বা এগুলোর কোনো হিস্ট্রি নাই। হ্যাঁ, এটা তার হয়তো জন্মগতভাবেই তার অ্যাটোপি অর্থাৎ অ্যালার্জির পরিমাণটা বেশি ছিল, অথবা সে এমন কোনো কিছু করে যেটাতে অ্যালার্জির সংস্পর্শে আসতে হয়, তাদের কিন্তু এরকম হয়। তো তাদের জন্য চিকিৎসা খুব সহজ। সাধারণত আমরা মাস্ক ব্যবহার করতে বলি, ধুলাবালিকে এড়িয়ে চলতে বলি, যেসব জিনিসে অ্যালার্জি হতে পারে, খাবার হতে পারে, সেটা সেটা গাছ বা ফুল হতে পারে, কোনো পশু পাখি হতে পারে, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। এবং বেশি সিমটোমেটিক হলে আমরা অনেক সময় নাকের স্প্রে দিয়ে থাকি, তো স্টেরয়েড স্প্রে আমরা দিই, প্লাস মাইনাস অ্যান্টিহিস্টামিন আমরা দিতেও পারি। তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তো আমার মনে হয় যারা অডিয়েন্স তারা এই সিমটমগুলো থাকলে নিজের বা নিজের পরিবারের আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন দিকে যাচ্ছে, আপনারা কিছুটা হলেও আইডিয়া করতে পারবেন এবং অবশ্যই আপনারা সঠিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।